প্রতিসরণ সম্পর্কিত কয়েকটা অঙ্ক এখন আমরা করব। তো সবার প্রথমে একটা অঙ্ক আমি নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ কি আছে যে বায়ু সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক 1.33। বায়ু সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক, তাহলে মিউ যেটা হবে কার বলছে, জলের, তাহলে ওয়াটার লিখবো। কার সাপেক্ষে, বায়ু সাপেক্ষে মানে এয়ার, সেটা কত বলে দিয়েছে বলো, 1.33। এটাকে তুমি আকারে ভগ্নাংশ আকারে লিখলে মনে হয় 4/3 হয়, হ্যাঁ এরকমই হয়, 4/3 থেকে 3 4 10, এটাই আসবে। তারপরে বলছে জল সাপেক্ষে একটি তেলের প্রতিসরাঙ্ক, কার সাপেক্ষে, জল সাপেক্ষে, যার সাপেক্ষে সেটা পিছনে থাকবে আর যার সেটা সামনে থাকবে। একটি তেলের, তাহলে তেলের অয়েল লিখলাম। কার সাপেক্ষে, জল সাপেক্ষে, তাহলে এখানে ওয়াটার লিখবো। সেটা কত বলে দিয়েছে বলো, 1.45। ভালো কথা, লিখলাম, কোনো অসুবিধা নেই। এবং কি বলছে, তেলের সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক, কার, কাঁচের, তাহলে গ্লাস, কার সাপেক্ষে, ওই তেলটার সাপেক্ষে, অয়েলের সাপেক্ষে, সেটা কত বলেছে বলো তোমায়, সেটা বলে দিয়েছে 0.78। 0.78। এবার তোমায় বের কি করতে বলেছে, বায়ু সাপেক্ষে কাঁচের, মানে তোমায় বের করতে হবে মিউ কার, কাঁচের, কাঁচ মানে গ্লাস, কার সাপেক্ষে, বায়ু সাপেক্ষে। আমি এটাও বলেছিলাম, আশা করি সবাই মনে আছে, যখনই বায়ু সাপেক্ষে বলবো তখন সেটাকে আমরা বলবো পরম প্রতিসরাঙ্ক। কিন্তু যখনই অন্য কিছু বলে দেবে, যেমন এটা এটা, এগুলোকে কিন্তু পরম বলতে পারবে না। ওকে, যাই হোক, এটা আমাদের আলোচ্য টপিক নয় এখানে, এটা আমাকে বের করতে হবে। সবার প্রথমে দেখো, আমি লেখাটার স্টাইলটাও শিখিয়েছিলাম, কিভাবে লিখবে এটাকে বলো। সামনেরটা লবে যাবে, পিছনেরটা হরে আসবে, তাহলে মিউ ডাব্লু বাই মিউ এয়ার। আর এয়ার এর প্রতিসরাঙ্ক কত হয়, সি বাই ভি, সেই তো 3 × 10⁸, ভিটাও কত, 3 × 10⁸। তো এর তো এক হবে ভাই, চাপ নেওয়ার কোনো কারণ নেই। এটাকে কিভাবে লিখবে বলো, এটা কিন্তু আর এরকম না, মিউ অয়েল বাই মিউ ওয়াটার। আর এটাকে ভগ্নাংশ আকারে লিখলে কি হবে, মিউ গ্লাস বাই কত হবে বলো, মিউ অয়েল। এবার এই তিনটেকে সাজিয়ে তোমায় কি লিখতে হবে, দেখো গ্লাসেরটা বের করতে হবে, কাঁচেরটা বের করতে হবে, তাহলে যারটা বের করবে তাকে লবে রাখতে হবে, এটাকে রাখতে হবে অথচ কাটাতে হবে, এটাকে রাখতে হবে অথচ কাটাতে হবে। তিনটে সমীকরণ আমি পেয়ে গেছি, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। তো তিনটে সমীকরণকে এক কাজ করি, দেখো আমাকে লাগবে কত, এটা মানে আমার লাগবে কত, মিউ জিটা লাগবে, কারণ মিউ এ তো 1 হয়ে যাবে ভাই, এটা নিয়ে কোনো কারণ নেই, শুধু মিউ জি। মিউ জিটাকে তাহলে লবে রাখতে হবে, তো এটাকে যেমন আছে 3 নম্বরকে রাখবো আমি। মিউ নট মিউ ও দেখো কেটে যাবে, গুণ করলে কেটে যাচ্ছে, হ্যাঁ 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 হ্যাঁ, পেয়ে গেছি পেয়ে গেছি, তিনটাকে গুণ করে দাও। জাস্ট এক কাজ করো, 1 গণিত 2 গণিত 3 করে দাও। তিনটাকে গুণ করে দিলে দেখো প্রথমেরটা কত আছে, মিউ ওয়াটার বাই এয়ার বলে 1। 2 নম্বরটাতে কি আছে বলো, মিউ অয়েল বাই মিউ ওয়াটার। 3 নম্বরটাতে কি আছে বলো, মিউ গ্লাস বাই মিউ অয়েল। এবার তো ভাই কোনো চাপ নেই, এটা কেটে গেল, এটা কেটে গেল, শুধু কত পড়ে থাকলো, মিউজি। এটাই তো চেয়েছিলাম, মিউজি বলাও যা, বায়ু সাপেক্ষে বলাও যা, শুধু মিউজি বলাও তাই। তো শুধু কি করে দেবো, আমি তিনটাকে গুণ করে দেবো, মানে উত্তর হয়ে যাবে আমার 1.33 গণিত 1. কি লিখছি ভাই, 1.45, 1.45 গণিত 0.78, 0.78, এটা হয়ে যাবে মিউ জি। তো এটাকে তুমি করে ফেলতে পারো, তাহলে এটা কত হবে, 133/100 গণিত 145/100 গণিত 78/100 সমান মিউ জি। এটাকে সমাধান করলে কত আসবে, আমি ক্যালকুলেটারে মেরে দেখে বলে দিই, তুমি যদি সমাধান করো, দেখলাম ক্যালকুলেটারে করে আনসার আসছে 1.5। আর কাঁচের ক্ষেত্রে তো তাই হয়, কাঁচের প্রতিসরাঙ্ক 1.5ই হয়। তো এটা একটা ভালো কোয়েশ্চেন, বুঝতেই পেরেছো, এই টাইপসের কোয়েশ্চেন আশা করতে পারো। স্নেলের সূত্র এবং চ্যুতি সম্পর্কিত একটা কোয়েশ্চেন আমরা নিয়ে নিয়েছি, যেটা কাঁচের গোলক থেকে রিলেটেড। দেখতেই পাচ্ছ যে একটা কাঁচের গোলক আছে, যার প্রতিসরাঙ্ক দেওয়া আছে √3, আর একটা আপতিত রশ্মি পড়ছে 60° কোণে। তোমায় নির্ণয় করতে হবে কি, যে মোট চ্যুতির পরিমাণ কত হবে, মোট চ্যুতির পরিমাণ কত হবে সেটা তোমায় বের করতে হবে। তো কিভাবে করবে দেখা যাক। সবার প্রথমে দেখো, এই যে আলোক রশ্মিটা আছে, এর কোন দিকে যাওয়ার কথা ছিল, যাওয়ার কথা তো ছিল এদিক দিয়ে, কথা তো অনেক কিছুই থাকে, বাট বাস্তবে কি হবে বুঝতে পারছো, লঘু থেকে কোথায় এন্ট্রি নিচ্ছে, ঘন মাধ্যমে। তো সবার প্রথমে আমাকে অভিলম্ব অঙ্কন করতে হবে, আর যেহেতু এটা গোলক এবং ব্যাসার্ধগামী যে সমস্ত সরল রেখাগুলো হয় সেগুলো সবাই কি হয়, অভিলম্ব। তাহলে এটাই একটা দেখো আমার অভিলম্ব বেসিক্যালি। ঠিক আছে, তাহলে অভিলম্ব এটা আছে, নো প্রবলেম, বুঝলাম। এবার কি করতে হবে, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে ঢুকছে, লঘু থেকে ঘনতে গেলে কি হয়, অভিলম্বের দিকে
বাঁকে নাকি দূরে চলে যায়, গল্পটা মনে আছে? মেন রোড আর পাড়ার গলি রাস্তার কথা। তাহলে লঘু মানে কি, তুমি পাড়ার রাস্তা থেকে ঘনতে যাচ্ছ, মেন রোডে যাচ্ছ, তোমাকে ট্রাফিক নিয়ম মানতে হবে, মানে অভিলম্বের দিকে মাপতে হবে। এটা আমার অভিলম্ব, তাহলে এর দিকে মাপতে হবে। তো মেখে 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 এখান অব্দি এলো। দেখো এই অব্দি আশা করি কোনো বুঝতে অসুবিধা হয়নি, মাঝখানে তো আর কোনো বাধা নেই ভাই, ওখান অব্দি এলো। এবার কি হবে, বেরোনোর পালা। এখানে ঢুকলো আলোক রশ্মি, এবার কি হবে, ওখানে বেরোনোর পালা। বেরোবে যখন, তখনও আবার কি করতে হবে, তোমায় একই পথ অনুসরণ করতে হবে। তোমাকে একটা অভিলম্ব অঙ্কন করে নিতে হবে, সেই অভিলম্বের সাপেক্ষে তুমি তোমার যা বক্তব্য তা পেশ করবে। তাহলে এই পয়েন্টে অভিলম্ব কি করে অঙ্কন করব, খুব সিম্পল। কেন্দ্র থেকে ব্যাসার্ধ আঁকবো একটা, সেই ব্যাসার্ধটাকে বাড়িয়ে দেবো, কারণ ব্যাসার্ধগামী সমস্ত সরলরেখাকেই আমরা কি বলি, অভিলম্ব। কার জন্য, গোলীয় দর্পণ বলো, দর্পণ কেন, কাঁচের গোলকের জন্য হবে, সবার জন্য, যে কোনো গলীয় তল সবার জন্য একই কনসেপ্ট। কেন্দ্র থেকে কি করবে, একটা লাইন টেনে দেবে ওই বিন্দু দিয়ে অবশ্যই, কারণ যার সাপেক্ষে আমি বের করতে চাইছি বা যেখানে বের করতে চাইছি। তাহলে এটা হয়ে গেল আমার অভিলম্ব। এবার আরেকবার গল্প লাগাও। কি গল্প লাগাবে, এখন আলোক রশ্মি কোথায় আছে, গোলকের ভেতরে আছে। ভেতর থেকে কোথায় যাবে, বাইরে কি আছে বলো, এয়ার, বায়ু মাধ্যম আছে। তাহলে ঘন থেকে কোথায় যাবে, বায়ুতে। ঘন থেকে লঘুতে যাবে, ঘন থেকে লঘুতে যাবে, মানে মেন রোড থেকে তুমি পাড়ার রোডে যাবে। তো স্টাইল তো মারবেই। তাহলে স্টাইল মারা মানে কি, বুড়ো আঙুল দেখাবে ট্রাফিক নিয়মকে, মানে অভিলম্ব থেকে তুমি দূরে চলে যাবে। তাহলে অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল এরকম ভাবে, বেরোনোর কথা ছিল এরকম ভাবে, বাট না গিয়ে ও কিভাবে বেরোবে, একদম সাঁ করে এদিক দিয়ে বেরিয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে দুটো কেস এখানে হচ্ছে। তোমাকে সবার প্রথমে তো আগে আমায় কোণগুলো বের করতে হবে না, তারপরে তো আমি অন্য জিনিসের দিকে যাব। দেখো এটা 60 ডিগ্রি আছে, এটা হচ্ছে আপতন কোণ। তাহলে প্রথম তলের প্রতিসরণ কোণটা আমাকে বের করতে হবে, কারণ তলগুলোকে সবসময়, কোণগুলোকে সবসময় কার সাপেক্ষে মাপা হয়, অভিলম্বের সাপেক্ষে। তাহলে এটা আমার অভিলম্ব ছিল n, তাহলে এটাকে ধরো আমি R1 বলবো। আর দ্বিতীয়টাও তাই, এইটাকে কি বলবে তুমি, R2 বলবে। আর যে কোণে বেরিয়ে গেল, যে কোণে বেরিয়ে গেল তাকে তুমি কি বলবে, I2। আর এই 60 ডিগ্রিটাকে কি বলবে, I1। আশা করি বুঝতে পেরেছো, ক্রিস্টাল ক্লিয়ার একদম। তো সবার প্রথমে তোমাকে R1 বের করতে হবে। আচ্ছা তারপরে তো আমি আসছি, R1 কত হবে, কিভাবে বের করব, ওই যে স্নেল দাদুর সূত্র মনে পড়ছে, যেভাবে আমি শিখিয়েছিলাম। সূত্র কি, সাইন আই বাই সাইন আর, আশা করি সবার মনে আছে, সাইন আই বাই সাইন আর সমান মিউ2 বাই মিউ1। মিউ2 ঘন, মিউ1 লঘু না, 100 গ্যারান্টেড ভুল হয়ে যাবে যখন কোশ্চেন একটু ঘুরিয়ে দেবে। ভাই যেভাবে শিখিয়েছি সেভাবেই মনে রাখবে, মিউ2 যেখানে আলোক রশ্মি যাচ্ছে, মিউ1 যেখান থেকে আলোক রশ্মি আসছে। ওকে, তো চলো সাইন আই, তার এই ক্ষেত্রে আপতন কোণ কত আছে, 60 ডিগ্রি। তাহলে সাইন 60 ডিগ্রি বাই সাইন, ওটা কত নিয়েছি, R1 নিয়েছি, R1 সমান মিউ2 যেখানে যাচ্ছে, কোথায় যাচ্ছে, বায়ু থেকে। এখন প্রথম এই তলটাতে কি হচ্ছে, বায়ু থেকে কাছে ঢুকছে, তাহলে √3 হবে কাছের প্রতিসরাঙ্ক বাই মিউ1, মানে যেখান থেকে আসছে 1। এটাকে সমাধান করলে কত হবে বলো, √3/2। √3/2 যদি আমি করি, তাহলে √3 ইন্টু সাইন R1 সমান 1 ইন্টু সাইন 60 ডিগ্রি। √3/2, √3 কেটে গেল, তাহলে R1 সাইন কতর মান হাফ হয় জানো, সাইন 30 ডিগ্রির মান হাফ হয়। তাহলে R1 পেয়ে গেলাম 30 ডিগ্রি। ভেরি গুড, তাহলে এই কোণটা পেয়ে গেলাম 30 ডিগ্রি। ওকে, আচ্ছা চ্যুতি কত হলো কেউ বলতে পারবে? দেখো এটা 60 ডিগ্রি, মানে বিপ্রতীপ কোণ এই পুরোটা কত হবে বলো, এটাও 60 ডিগ্রি হবে, তাই তো? এটাই তো বিপ্রতীপ কোণ হয়। এটা কি হয়, এই কোণটাও যা হবে এই কোণটাও তাই হবে। তো এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, তার মধ্যে দেখো যাওয়ার কথা ছিল এই দিকে, যাওয়ার কথা ছিল ওই দিকে, আরো যাচ্ছে কোন দিকে, এইদিকে। তাহলে বেঁকেছে কতটা, এই পরিমাণটা বেঁকে গেছে। তো এটাকে প্রথম তলের চ্যুতি বলবো Δ1। Δ1 এর মানটা কত হবে, এটা 60 মানে এটাও 60, তার মধ্যে আরো মানটা কত পেয়েছো তুমি, 30 পেয়েছো। তাহলে বাকি এই মানটা কত হবে, 60 মাইনাস 30, কারণ আরো মানটা তুমি পেয়েছো 30 আর টোটালটা হচ্ছে 60, তাহলে এইটুকুটা কত হবে, আচ্ছা লিখে দেবো 60 মাইনাস 30, ঠিক আছে, 60 মাইনাস 30 সমান এটা হয়ে যাবে 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে প্রথমবার কতটা বাঁকলো, কত ডিগ্রি কোণে বাঁকলো সেটা আমি পেয়ে গেলাম। এবার আমাকে কি করতে হবে, একই কাজ করতে হবে দ্বিতীয় তলটার জন্য। যখন বেরোচ্ছে সেই সময় আমি আবার এই সূত্রটা লাগাবো। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, যখন বেরোচ্ছে দেখো, এখন কিন্তু আপতন কোণকে তুমি I2 বলবে না। এখন কত কোণে আপতন হচ্ছে, আপতন কত হচ্ছে R2, আর নির্গত কোণ বা যেটাতে বেরোচ্ছে সেইটা কত হবে, I2 হয়ে যাবে। চলো ওটা আগে আমি বের করি, আরেকবার সূত্রটা লাগাবো। চলো এখানে লাগাও সাইন আই, সেটা আমি তো জানি না, কিন্তু আই লিখবো না। কত হবে, আপতন কোণ কত আছে,
আই আছে কি R2 আছে ভাই? R2 বাই সাইন আর, প্রতিসরণ কোণ ওটা কত আছে? I2। তাহলে সাইন I2। এই দেখেছো, ঘন লঘু করতে গেলে খেলা এখানেই শেষ হয়ে যাবে। যেভাবে শিখিয়েছি সেভাবেই মনে রাখবে। মিউ2 মানে যেখানে সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক যেখানে আলোক রশ্মি যাচ্ছে, এখানে কি করছে? কাঁচ থেকে বায়ুতে যাচ্ছে, তাহলে বায়ুর প্রতিসরাঙ্ক লিখতে হবে। আর বায়ুর প্রতিসরাঙ্ক কত হয়? 1। মিউ1 মানে কি? যেখান থেকে আলোক রশ্মি আসছে। এই ক্ষেত্রে দ্বিতীয় তলটার ক্ষেত্রে কিন্তু ভেতর থেকে তো আসছে, তাহলে কত হবে? কাঁচ থেকে আসছে, √3 লিখবো। আশা করি বুঝতে পেরেছো। সিম্পল ব্যাপার। কিন্তু একটা জিনিস এখানে দেখতে পেয়েছো, ভেতরে যে ছোট করে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে, এই যে এটা এটা কি ত্রিভুজ বলো তো? সমদ্বিবাহু ত্রিভুজ। কারণ দেখো, এটাও একটা ব্যাসার্ধ, এটাও একটা ব্যাসার্ধ। আর আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের যে সংলগ্ন বাহু সংলগ্ন যে বাহু দুটি সমান হয়, তাদের সংলগ্ন কোণগুলিও কি হবে? সমান হবে। তার মানে এই কোণটা 30 ডিগ্রি, মানে R2 কোণটাও কত হবে বলো? 30 ডিগ্রি। এটা ভাই ত্রিভুজের ধর্ম, বোঝা গেছে? তাহলে যেহেতু ওই সবুজ রঙের ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ, কোণগুলোও কি হবে? সমান হবে। তাহলে R2 মান, এটা 30 ডিগ্রি, মানে R2 মানও আমি কত বলে দেবো? 30 ডিগ্রি বলে দেবো। যদি এখানে বসিয়ে দিই আমি সেটা, তাহলে এখানে বসিয়ে দিলে কত হবে বলো? সাইন 30 ডিগ্রি বাই সাইন I2 সমান 1/√3। সলভ করো, কোণাকুণি গুণ করে দাও। সাইন I2 সমান √3 ইন্টু সাইন 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রির মান হয় হাফ, তাহলে এখানে I2 হবে, দেখো এটা হয়ে গেল √3/2। সাইন কতর মান √3/2 হয়? সাইন 60 ডিগ্রির মান √3/2 হয়, তাহলে I2 হবে 60 ডিগ্রি। 60 ডিগ্রি হয়ে গেল, 60 ডিগ্রি। চলো, তাহলে এটা কত হলো? 60 ডিগ্রি। আচ্ছা 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 আচ্ছা, তাহলে চ্যুতি কত হলো মেরে দোস্ত? চ্যুতি কত হলো ভেবে দেখো। চ্যুতি কত হলো? চ্যুতি কত হলো? দেখো, এই কোণটা 30 ডিগ্রি, মানে বিপ্রতিভ কোণ এই কোণটাও কত হবে? 30 ডিগ্রি হবে। বুঝতে পেরেছো? আর পুরো কোণটা কত আছে? 60 ডিগ্রি। আর আলোক রশ্মি যাওয়ার কথা ছিল কোন দিক দিয়ে? নির্গত হওয়ার কথা ছিল এই লাইন বরাবর। আর বাস্তবে কোন দিক দিয়ে নির্গত হচ্ছে? এই লাইন বরাবর। চ্যুতি হবে এটা, মানে যেটাকে আমি কি বলবো? Δ2, যার মান কত লিখবো? পুরো কোণটা মাইনাস এই বিপরীত কোণ, মানে এটা 30 ডিগ্রি হয়েছে তোমার এই কোণটা, তাহলে পুরোটা হচ্ছে 60 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। তাহলে কত হবে? 60 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি মানে কত হলো বলো? 30 ডিগ্রি। আর একটা জিনিস এখানে ইম্পর্টেন্ট আছে, কোন দিকে হচ্ছে সেটাও তোমাকে দিতে হবে। এইভাবে মাপছে, এইভাবে মাপলে আমরা কি বলতাম? ঘড়ির কাঁটার বিপরীত দিকে, অ্যান্টি ক্লকওয়াইজ। কিন্তু এইভাবে মাপছে বলে আমরা কি বলবো? 30 ডিগ্রি ঘড়ির কাঁটার দিকে, ক্লকওয়াইজ। আচ্ছা, এটাও বলো কোন দিকে বেঁকেছিল? দেখো, ঘড়ির কাঁটার দিকেই বেঁকেছে, তাহলে এটাকেও আমরা কি বলবো? 30 ডিগ্রি ক্লকওয়াইজ। তাহলে মোট চ্যুতির পরিমাণ কত হলো? এইদিকে 30 মাপছে ঘড়ির কাঁটার দিকে, ওইদিকেও 30 কোন দিকে মাপছে? ঘড়ির কাঁটার দিকেই মাপছে। তাহলে মোট চ্যুতি হলো 30 ডিগ্রি যুক্ত হবে। যদি বিপরীত হতো তাহলে কেটে গিয়ে কত হতো? 0 হতো। বাট যেহেতু একই দিকে বাঁকছে, তাহলে মোট চ্যুতির পরিমাণ মানে ডেল্টা নেট তোমার হয়ে যাবে Δ1 প্লাস Δ2। তো 30 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি সমান 60 ডিগ্রি অভিমুখ হবে ঘড়ির কাঁটার দিকে, মানে ক্লকওয়াইজ। আশা করি বুঝতে পেরেছো।